নমস্কার বন্ধুরা, নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। আজকে কিন্তু রাজনীতিতে একটা বড় কাণ্ড ঘটিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির যে বড় বড় কাণ্ড ঘটান বারবারই, প্রায়ই শিরোনামে আসে নতুন দল করার পর, বাবরি মসজিদ ঘোষণা করার পর, সেটা তো বলাই যাচ্ছে, কারণ রোজই তিনি শিরোনামে আসেন। তাই আজকে তিনি একটি কাণ্ড করেছেন, তিনি প্রচুর লোক নিয়ে জমায়েত করেছেন বলে দাবি করেছেন মুর্শিদাবাদে। কারণ তিনি এই সভাটা তিনি ব্রিগেডে করতে চেয়েছিলেন, অনুমতি পায়নি বলে তিনি মুর্শিদাবাদে করেছেন। সেখানে তিনি মিমের রাজ্য নেতাদের সঙ্গে, বিহারেরও একজন নেতা এসেছিলেন, একটি সভা করেন। সেই সভায় বেশ কিছু নেতা হুমায়ুন কবিরের দলের নাম লেখান। সেখানে দুজনের নাম বলবো যে হুমায়ুন কবির দলে জেওপি দলে নাম লিখিয়েছেন। একজন হচ্ছেন তারই ছেলে। হ্যাঁ, শুনতে অবাক লাগে, তারই ছেলে দলে নাম লিখেছে, সেটা তিনি আবার সভা করে বলেছেন। এবার তারই ছেলে নাম লিখেছেন মানে তার ছেলে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত স্তরে একটি সদস্য ছিলেন, পঞ্চায়েত বা জেলা স্তরে একটি সদস্য ছিলেন। তিনি এবার সেই হুমায়ুন কবিরের ছেলে সেই দলের নাম লিখিয়েছেন, আজকে তার বাবার দলে সেটা সভা করে যোগদান করেছেন। সেই সঙ্গে তৃণমূলের আরও স্থানীয় স্তরে কিছু নেতাও সম্ভবত যোগদান করেছিলেন। আর ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই, তিনিও হুমায়ুন কবিরের দলে যোগদান করেছেন। এবার হুমায়ুন কবির আজকের সভাতে তিনি একটু ক্ষমা চেয়েছেন, বিশেষ করে এক সময় তিনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে 70-30 যে মন্তব্যটি করেছেন, তার জন্য তিনি হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন যে তাকে দিয়ে এই মন্তব্য জোর করে বলানো হয়েছিল। আচ্ছা, আর সেই সঙ্গে হুমায়ুন কবির বাকি দলগুলিকে, বিশেষ করে আইএসএফ এবং সিপিআইএমকে ফের জোটের জন্য আহ্বান জানিয়েছে। তবে কংগ্রেসের নামটা সেভাবে তিনি উচ্চারণ করেননি, ফলে এতেই স্পষ্ট তিনি কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী। কারণ প্রথম তিনি কংগ্রেসকে আহ্বান জানিয়েছিলেন জোটের জন্য, বলা যায় বিশেষ করে অধীর চৌধুরীর নাম তো তিনি বলেইছিলেন। কিন্তু এখন যা কংগ্রেসের যা মতি আর গতি, তাতে কংগ্রেস না চাইছে হয়তো বামেদের সাথে জোট করতে, না চাইছে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে। আমি আগেই অনেকবার বলেছি, কংগ্রেস এবার সম্ভবত চাইছে কংগ্রেসের যে বেল্টগুলোতে তারা শক্তিশালী, সেই বেল্টগুলোতে তারা একাই লড়ুক। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর আর দক্ষিণ দিনাজপুরে তারা সম্ভবত জেতার পর্যায়ে রয়েছে, বা জিততে চায়। জেতার পর্যায়ে রয়েছে বলতে ভুল হবে, ভালো লড়াই দেওয়ার পর্যায়ে রয়েছে। তাই সেগুলোতে তারা একাই লড়তে চাইছে আমার যা মনে হয়। তাই জন্য তারা জোট করতে চাইছে না, কারণ জোট করে কংগ্রেসে বুঝতে পেরেছে খুব একটা লাভবান তারা হচ্ছে না। কারণ যদি 2021-এর দিকে তাকাই, 2021-এ তাকালে আমরা কি দেখবো, তারা বামেদের সঙ্গে জোট করলো। বামেরা 34 বছর ক্ষমতায় থাকা একটা শক্তি, এখনও শহরাঞ্চলে ভালো সমর্থক রয়েছে, বিশেষ করে কলকাতার আশেপাশে শহরতলিগুলোতে, কিন্তু ভোট তারা পায় না। আচ্ছা, তারপর তারা 2021 সালে তারা জোটে আরেকটা শরিক ছিল, তাই সেটা হচ্ছে আইএসএফ। এবার আইএসএফ সবে মাত্র 2021 বিধানসভা নির্বাচনে সবে লঞ্চ করার পরই তারা একটি আসন জিতে নেয়, তাও ভাঙড়ের মতো গুরুত্বপূর্ণ আসনে। সেখানে কংগ্রেস শূন্য, বামেরা শূন্য। তাই কংগ্রেসের এই বিষয়টা অবাক লাগে। কিন্তু পরে ওই যে বাইরন বিশ্বাস জিতেছিল উপনির্বাচনে, কিন্তু উপনির্বাচনে অঙ্ক অনেকটা বদল হয়। এবার বাইরন বিশ্বাস পরে আবার তৃণমূলে চলে যান, ফলে কংগ্রেসের কিন্তু লাভ হচ্ছে না। 2024 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনে জিতেছিল, মালদা দক্ষিণ। ওখানে কংগ্রেসের বরাবরই ভালো বেল্ট আছে, তাই কংগ্রেস চাইছে এই আসনগুলোতে একাই লড়াই করতে। এবার হুমায়ুন কবিরের বিষয়টা কি, হুমায়ুন কবির এখন চাইছেন যে মিম, আইএসএফ, সিপিআইএম সবাইকে নিয়ে একটা জোট করে সংখ্যালঘু আসনগুলোতে ভালো লড়াই দিতে। এবার তাই জন্য তিনি আজকের এই সভাতে বারবার এই কথাগুলি তিনি তুলে ধরেছেন। এবার হুমায়ুন কবির কতটা শক্তিশালী এখন দেখুন। হুমায়ুন কবির প্রথম দিন যখন দল ঘোষণা করেছিলেন, তখন কিন্তু তিনি বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা করেছিলেন। এবার জানি না প্রার্থীদের পরে পরিবর্তন করবেন কেন, একটি আসনে প্রার্থী পরিবর্তন করেছিলেন, কিছু বিতর্ক হয়েছিল একজন ভদ্রমহিলাকে নিয়ে। যাই হোক, হুমায়ুন কবির কত ভরতপুর, বেলডাঙ্গা, ওই সাইডে কিন্তু মুর্শিদাবাদে বিশেষ করে হুমায়ুন কবির অন্তত 3 থেকে 4টি আসনে ভালো লড়াই দেওয়ার জায়গায় রয়েছে। 3 থেকে 4টি আসনে তারা খুব ভালো লড়াই দেওয়ার জায়গায় রয়েছে মুর্শিদাবাদে। এর থেকেও ভালো ফলাফল হতে পারে, বিশেষ করে এখনও ভোট আসতে অনেক দেরি। তাই বিষয়টা আরও পিকচারটা ক্লিয়ার হতে আরও টাইম লাগবে। ভালো লড়াই দেওয়ার জায়গা আছে, সে জিতবে এমনটা কিন্তু নয়। তাই এটা কিন্তু বুঝতে হবে। এবার আমরা চলে গেলাম মালদায় কিন্তু মিমের সঙ্গে জোট করেছে। মালদার কিছু ব্লকে মিম, AIMIM, আসাদুদ্দিন ওয়াইসির মিম কিন্তু ভালো শক্তিশালী। কিছু ব্লকে আমরা যদি শেষ কয়েক মাস দেখি, তৃণমূল থেকে প্রচুর কর্মী সমর্থক AIMIM এ নাম লিখিয়েছে। আচ্ছা, আজকের হুমায়ুন কবিরের দলে বেশ কিছু ছোট সংখ্যালঘু ভিত্তিক রাজনৈতিক দলও ছিল, সেটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা, তারাও হুমায়ুন কবিরকে সমর্থন জানিয়েছে। আচ্ছা, AIMIM মিম মালদায় ভালো শক্তিশালী, তারা কিন্তু হুমায়ুন কবিরের সাথে সম্ভবত এবার ভোটে লড়াই করবে। তাই মালদায় কিন্তু হুমায়ুন কবিরের ভালো ভোট কাটার সুযোগ রয়েছে, অন্তত ওই 4টি 5টি সংখ্যালঘু বেল্টের আসনে ভালো ফলাফল করবে।
এর পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হুমায়ুন কবির ভালো লড়াই দেবে। আমি আগেই বলেছিলাম হুমায়ুন কবির কোন কোন আসনে ভালো লড়াই দিতে পারে। আবার একবারও বলছি, হুমায়ুন কবির এই 4টি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের দিকেও নজর আছে। দক্ষিণবঙ্গের নদিয়া, তেহট্ট থেকে শুরু করে একাধিক এলাকায় হুমায়ুন কবির ভালো লড়াই দেবে। প্রচুর কর্মী সমর্থক এসেছে, অন্তত 10 থেকে 15,000 নদিয়া থেকেই কর্মী সমর্থক নিয়ে এসেছে। এবার এবার অনেকে ভাবছেন যে কে হুমায়ুন কবির নতুন হয়তো দল করেছেন, হয়তো লড়াই দেওয়ার জায়গা নেই। আমি কিন্তু বলছি না যে জিতবেন, কিন্তু যেই দল মাত্র ডিসেম্বরের 20 তারিখ লঞ্চ করে এখন 1 মাসের মধ্যে একটা জেলার একটা বিধানসভায় 20,000 কর্মী বানিয়ে দিল। হ্যাঁ, 1 মাসের মধ্যে 20,000 কর্মী একটা পার্টিকুলার বিধানসভা থেকে নিয়ে আসছেন, তাও মুর্শিদাবাদে থেকে মুর্শিদাবাদে বসে নদিয়া থেকে নিয়ে আসছেন, তা স্বাভাবিকভাবে তিনি লড়াই দেওয়ার জায়গা তো থাকবেন। কারণ 20,000 কর্মী যদি থাকেন, তিনি দাবি করেছেন, তারা যদি একটা করে ভোট দেয়, 20,000 ভোট, ভাবা যায়? তাই নদিয়াতে ভালো তিনি মানে লড়াই জায়গা আছেন। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামাঞ্চলে ভালো লড়াই দেবে হুমায়ুন কবির। এই দুটি জেলার আপাতত তিনি নজর রেখেছেন। এর পাশাপাশি বীরভূমের কিছু এলাকায় লড়াই দেওয়ার জায়গায় রয়েছে, তবে এখনও স্পষ্ট নয় বীরভূমে তারা দল কতটা এখন শক্তিশালী। ফলে বীরভূমে হুমায়ুন কবির ঠিক কতটা লড়াই দেবে তা আগামী দিনে দেখা যাবে। তবে আইএসএফ খেলা কিন্তু ঘুরে যেতে পারে যদি আইএসএফ শেষ মুহূর্তে হুমায়ুন কবির সঙ্গে জোট করে। কারণ বাংলায় বাংলায় 2021 সালে বিধানসভা নির্বাচনে একটি সংখ্যালঘু, তারা সেকুলার দাবি করলে সংখ্যালঘু ভিত্তিক রাজনৈতিক দল লঞ্চ হয়, সেটা হচ্ছে আইএসএফ। আর 2026 নির্বাচনের মুখে আরেকটি সংখ্যালঘু ভিত্তিক রাজনৈতিক দলের লঞ্চ হলো, সেটা হচ্ছে জেওপি, জনতা ইউনাইটেড পার্টি। এইবার আইএসএফ এর কর্মকাণ্ড দক্ষিণবঙ্গকে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই চত্বরটায় মানে সংখ্যালঘু গ্রামাঞ্চলে আইএসএফ এর একটি ভালো শক্ত ঘাঁটি রয়েছে। আবার নর্থ বেঙ্গলের যদি তাকাই, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর ওই সাইডে আবার হুমায়ুন কবিরের শক্ত ঘাঁটি রয়েছে। ফলে দুই দলকেই যদি মানে নিজের গ্রাফ বাড়াতে হয়, তাহলে কিন্তু একে অপরের হাত ধরতেই হবে। কারণ ভারতের রাজনীতি ময়দানে প্রচুর দল তৈরি হয়, ছোট দল যখন তৈরি হয় তখন তাকে যদি বাড়তে হয়, তাহলে কিন্তু একটা বড় একে অপরের হাত ধরতেই হয়। যেমন আমরা যদি একটা গাছকে দেখি, ছোট গাছ বসাই, আমাদের মা দিদারা তার পাশে একটা ডগা বসিয়ে দেয়, গাছটাকে এত বাড়ে। সেরকমই কোনো ছোট দল যখন বড় হয় তখন কিন্তু একটা বড় হাতের প্রয়োজন হয়। এবার সেই বড় হাত কতদিন তার সঙ্গে থাকবে সেটা বড় কথা নয়, কিন্তু একটা বড় হাত প্রয়োজন বা একটা বন্ধু প্রয়োজন। তাই আইএসএফ শেষ পর্যন্ত হুমায়ুন কবির সঙ্গে জোট করে কিনা বা জেওপি তাদের সঙ্গে যায় কিনা, কারণ এমনিতে সিপিআইএম ঘেটে গেছে কার্যত। মোহাম্মদ সেলিম ওই হোটেলে গিয়ে, নিউটাউনে একটা অভিজাত হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার পরই বিষয়টি নিয়ে সিপিএমের ঘরে বাইরে প্রচণ্ড দ্বন্দ্ব চলছিল। এই নিয়ে বেশ চাপে বামেরা, তারা বিভিন্ন দাবি আনছে, তাদের মুখপাত্ররা একের পর এক দাবি করছেন যে বেশ করেছি, এই করেছি, ওই করেছি, কিন্তু চাপ তো রয়েছে, সেটা তো বলা বাহুল্য। সেই চাপের মধ্যে কী করে তারা এটাকে ম্যানেজ করবেন জানি না। তবে জোট করলেও করতে পারে, না করলেও করতে পারেন, সেটা আমাদের নজর অবশ্যই থাকবে। তবে বিষয়টা যেহেতু হুমায়ুন কবিরের, তাই আজকে কিন্তু সিপিআইএম আইএসএফ এর নাম তিনি বলেছেন। তাই আগামী দিনে নজর রাখতে হবে যে তিনি এই মুহূর্তে এই দুই দলের সঙ্গে জোট করতে পারেন কি না, কারণ এই দুই দলের মধ্যে বিশেষ করে আইএসএফ আর সিপিআইএম এখনও দ্বিধায় রয়েছে। তা আগামী দিনে এই বিষয়টা কোন দিকে যায় সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা অবশ্যই ফলো করুন আমাদের নিউজ বাণী ইউটিউব চ্যানেলে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। অবশ্যই আমাদের ভিডিও আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দিন শুভ হোক। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।